গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা আজকে ষষ্ঠ অধ্যায় চ্যাপ্টার 6 শুরু করতে চলেছি। তুমি যখন দেখছো তখন হয় সকাল হতে পারে, দুপুর হতে পারে, রাত হতে পারে। এখন আপাতত সন্ধ্যা। চক্রবৃদ্ধি সুদ বা যে ওর সঙ্গে রিলেটেড আছে সমহার বৃদ্ধি বা হ্রাস, এই দুটো চ্যাপ্টারকে কম্বাইন্ড একসঙ্গে করা হয়েছে, একই ফর্মুলার উপরে ডিপেন্ড করে পুরো চ্যাপ্টারটা আছে। তো আমরা আজকে এই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। এর প্রাথমিক কিছু ধারণা যেগুলো আমাকে আগে দিয়ে নিতে হবে সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমত সুদ দু রকমের হচ্ছে, একটা হচ্ছে সরল সুদ, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দু রকমের সুদ হয়, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। ডিফারেন্সটা কিরকম? মনে করো তুমি 500 টাকা ধার নিয়েছো এবং 200 টাকা তোমাকে সুদ লাগলো। ধার নিয়েছো 500 টাকা, সুদ লাগলো 200 টাকা। তাহলে বছরের শেষে তোমাকে শোধ করতে হবে 700 টাকা। এরপর পরের বছর যে সুদটা লাগবে তোমাকে, সেটা আবার সেই 200 টাকায় সুদ লাগবে। যদি না শোধ করো ওই টাকাটাই লাগবে, নতুন নয়। সুদ ফিক্সড থাকে যদি তুমি তোলা জমা না করো। এটা হচ্ছে সরল সুদ। তার মানে আসলের উপরেই, এই যে আসলটা, এর উপরে সবসময় সুদটা কাউন্ট হয়। 500 টাকা ধার নিয়েছো, যতদিন না শোধ করবে প্রতি বছর তোমাকে 200 টাকা করে করে সুদ গুনে যেতে হবে। এটা হলো সরল সুদ। চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা কোথায় হয়ে যায়? চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, তুমি যদি মনে করো 500 টাকা ধার নিয়েছো কারো কাছে, প্রথম বছর 200 টাকা সুদ তাকে দিলে, তোমার 200 টাকা সুদ হলো 500 টাকা ধারে, তাহলে তোমার 700 টাকা ধার হলো তার কাছে। 500 টাকা নিয়েছো আর 200 টাকা সুদ, 700 টাকা। এইবার পরের বছর যদি তুমি শোধ না করো, তাহলে পরের বছর যে সুদটা লাগবে সেটা কিন্তু আর 200 টাকা দিলে হবে না। তখন এই 700 টাকা তোমাকে মনে করা হবে যে তোমার ধার, 500 টাকা ধার বলে মনে করা হবে সরল সুদে। যত বছর না দিবে তোমার ওই 500 টাকায় ধার থাকবে, সুদটা যোগ হয়ে হয়ে যাবে। কিন্তু চক্রবৃদ্ধিতে কি হয়, যদি 500 টাকা তুমি ধার নিয়েছো, তো পরের বছর যদি সুদ 200 টাকা হয়, পরের বছর তোমার ধারটা আর 500 থাকবে না, তোমার 700 হয়ে যাবে। এটাই হবে আসল, মানে সুদটা যোগ হয়ে যেটা। এইবার পরের বছর যে তোমাকে সুদটা লাগবে সেটাই 700 টাকার উপর সুদ লাগবে, মানে সেটা তোমার 200 থেকে বেশি হবে, যা হবে 200 প্লাস কিছু হবে, 300 400 কিছু আর কি, যেটা হোক না কেন। এবং যতদিন না শোধ করবে তুমি, ততদিন এই আসল এবং সুদ যোগ হয়ে সুদাসল, এই সুদাসলের সঙ্গে পরের বছর আবার আসলটা যোগ হয়ে সেই সুদাসলটা আসল হয়ে যাবে। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য এইখানে যে সরল সুদে আসল একবার একটাই থাকে ধার, তুমি যতদিন না শোধ করবে আসল ওইটাই থাকবে, সুদ একই হতে থাকবে, প্রত্যেক বছর 200 200 200 করে আমাকে সুদ দিতে হবে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তুমি যদি 500 টাকা ধার নাও এবং 200 টাকা সুদ হয়, তাহলে পরের বছর তোমার ধারটা 500 টাকা থাকবে না, 500 200 700 হয়ে যাবে। এবার পরের বছর যে সুদটা এই 700-র উপরে হবে, 500-র উপরে নয়। এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে সরল সুদ কাকে বলবো আমরা? সরল সুদ বলতে বোঝাবে যখন আসল নির্দিষ্ট থাকে এবং আসলের পরিবর্তন হয় না, ওই আসলের উপরেই সুদ প্রতি বছর সমপরিমাণ থাকে, এটা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পার্থক্যটা কি হচ্ছে, যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যে আসলটা পরিবর্তন হয়, আসলটা পরিবর্তিত হতে পারে, তোমার যে ধার সেটা পরিবর্তিত হতে থাকে, এবং ওই আসলের উপর যে সুদ, সেই আসল এবং সুদ যোগ হয়ে পরের বছর যেটা সুদাসল হয়, আসল আর সুদ যোগ হয়ে যেটা সুদাসল হচ্ছে পরের বছর, সেইটাই তোমার আসল হয়। পরের বছর ওইটাই হবে তোমার আসল টাকা। এটা হলো সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এবারে আমি প্রাথমিক ধারণা কিছু দিয়ে শুরু করছি বিষয়টা।
এটা তো হলো পার্থক্যটা। যেমন সরলা চক্রের কিছু প্রাথমিক বিষয়টা কি, যেমন কাকে কি বলে আমি একটু আগে বলে নিই। যখন তুমি কারো কাছে কিছু ধার নিবে, মনে করো 500 টাকা ধার নিলে, বা কাউকে ধার দিলে, বা ব্যাংকে টাকা জমা করলে, তাহলে ওই যে টাকাটা, প্রাথমিক টাকাটা, সেইটাকে আমরা আসল বলবো। সেটা হচ্ছে আসল, যেটা আমরা ইংরেজিতে প্রিন্সিপাল বলি। এরপর যত সময়ের জন্য সেটা তুমি রাখছো সেটাকে সুদ সময় বলে। বছরের জন্য রাখছো, মনে করো 4 বছরের জন্য টাকাটা তুমি ধার দিলে কাউকে, তাহলে এটা সময়, এটা তোমরা জানো, টি ফর টাইম। এরপর মনে করো যে এটা হার নির্দিষ্ট করে দিল, 4% হারে সুদ লাগবে, 5% হারে সুদ লাগবে, মানে 100 টাকায় 4 টাকা সুদ লাগবে, 5 টাকা সুদ লাগবে, এইরকম। তাই যেটা পার্সেন্টেজে দেওয়া হয়, মনে করো 6%, 100 টাকা ধার নিলে 6 টাকা তোমাকে সুদ দিতে হবে, সেইটা হলো 6%। তাহলে এটাকে আমরা হার বলি, হার, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। এরপর মনে করো 6% হারে সুদ দিলে, 500 টাকা ধার নিলে 4 বছরে তোমার সুদ হচ্ছে 300 টাকা। এই টাকাটা তোমাকে বাড়তি লাগছে, তাহলে যে টাকাটা তোমাকে বাড়তি দিতে হয় ধারের চেয়ে, যে টাকাটা তোমাকে বাড়তি দিতে হয় সেইটাকে আমরা বলি সুদ। মনে করো 400 টাকা তুমি ধার নিয়েছিলে, ফেরত দেওয়ার সময় তাকে 500 টাকা দিতে হলো, ওই বাড়তি টাকাটাই সুদ। তাহলে সুদ, যেটাকে আমরা ইন্টারেস্ট বলি, ইন্টারেস্ট। তাহলে আরেকটা হচ্ছে যে সুদ আর আসল মিলিয়ে যেটা হয়, তুমি 500 টাকা ধার নিয়েছিলে আর সুদ হিসেবে তুমি তাকে 200 টাকা দিচ্ছ, তাহলে টোটাল কত টাকা রিটার্ন করছো? 500, 200, 700 টাকা। তাহলে এই 500 মনে করো তুমি ধার নিয়েছো, আর এই 300 টাকা সুদ হলো, তাহলে মোট কি হলো? সুদ আসল। এটা হলো সুদ আর আসল যোগ হয়ে সুদ আসল। সুদ আসলটাকে আমরা অ্যামাউন্ট বলি, অ্যামাউন্ট 800 টাকা। তাহলে শর্ট ফর্মে আমরা আসলটাকে পি বলবো, টাইমটাকে টি বলবো, রেট অফ ইন্টারেস্টটাকে আর দিয়ে, ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়, সময়টাকে আই দিব বড় হাতে, আর সুদ আসলটাকে এ বলবো। এটা হচ্ছে নামকরণগুলো। এরপর যে ফর্মুলাটার উপরে ডিপেন্ড করে আমাদের চ্যাপ্টারটা হবে সেইটা আসা যাক। মূল যে ফর্মুলাটা, সেটা হচ্ছে A is equal to P into 1 plus R by 100 to the power n। এই একটাই ফর্মুলা পুরো চ্যাপ্টারটার জন্য যথেষ্ট। সুদাসল সমান আসল ইন্টু 1 প্লাস সুদের হার বাই 100 ইন্টু এন, এনটা হলো সময়। চক্রবৃদ্ধি সুদে আমরা এন দ্বারা প্রকাশ করি, টি না লিখে আমরা এন দ্বারা প্রকাশ করি, নেচার অফ টাইম হিসাবে আমরা এন দ্বারা প্রকাশ করি। এরপর আমি চ্যাপ্টারে আসছি। এটার মধ্যে বেশি কিছু বোঝানোর প্রয়োজন হয় না, যার জন্য এটার মধ্যে আর বেশি কিছু আমি যাচ্ছি না, আমি সরাসরি প্রশ্ন শুরু করছি। চ্যাপ্টারের প্রথম প্রশ্ন যেটা চ্যাপ্টার 6-এ আছে, তাহলে প্রথম প্রশ্ন কোষে লিখি 6.1, এটা হচ্ছে তোমার পেজ 112 পেজের প্রথম প্রশ্ন। আমার কাছে 5,000 টাকা আছে, জেনে বুঝি মিথ্যা বলছি, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে কত টাকা হবে? শুরু করা যাক।
সুদ কষার অঙ্কের প্রাথমিক জিনিসই হচ্ছে যে যেটা যা তুমি আগে লিখে নাও। যেমন 5,000 টাকা আছে মানে এই টাকাটা তুমি ব্যাংকে রাখছো, তার মানে এটা হলো আসল, আসল টাকা। তাহলে আসল ব্র্যাকেটে পি 5,000 টাকা। এরপর পার্সেন্টেজে যেটা দেয়া থাকে সেটা হলো হার, সুদের হার। তাহলে আর সুদের হার সুদের হার যেটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে 8.5%। দুটো কাজ হয়ে গেল। 2 বছরের শেষে সময়টা কত? 2 বছর সময়, সময়টাকে সরল সুদের ক্ষেত্রে টি ধরা হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদে আমরা এন লিখি। তাহলে এন হলো 2 বছর। এরপর সুদে আসলে কত হবে? সুদে আসল মানে এ অ্যামাউন্ট, এত সুদে আসল, সুদে আসল বা এ সমান, ফর্মুলা তো তোমরা জানো, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। দেখে নাও, এ সুদে আসল বার করতে বলেছে, আমরা এর ফর্মুলাতে এসে গেছি, পি প্লাস 1 বাই আর 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবারে তুমি মানগুলো বসাও এবং সলভ করো। শুরু করছি, কিভাবে সলভ হবে? পি 5,000, 1 প্লাস আর 8.5, নিচে 100, এই পার্সেন্টেজটা আসলে 100, আর এন এন মানে হলো 2 বছর। এতই 5,000, 1 প্লাস দশমিক উঠাচ্ছি, একটা শূন্য হয়ে গেল। এরপর একটু কাটাকাটি করে নিচ্ছি, 5 17 85, 5 20 100 আর একটা শূন্য, তার মানে 5,000 1 প্লাস তার হোল স্কোয়ার। কাটাকাটি করে যা পড়ে রইল আমরা রেখে দিলাম। এরপর এটাকে যোগ করব। তাহলে এরপর লসাগু করছি, 200 হবে, আর উপরে 201 কে 200 আর 17 যোগ হবে, দেখে নাও 200 আছে, 201 কে 200 প্লাস 17, জানোই ভর আছে যোগ বিয়োগ তোমরা, 217 তার স্কোয়ার। এটা যত ডাইরেক্ট করতে পারো নিজের ব্যাপার, যে না পারবে ব্যাপার, যে পারবে সে ডাইরেক্ট করবে, যতটা ডাইরেক্ট করা যায়। এবারে 217 বাই 200 কবার? দুবার, তাহলে 217 বাই 200 ইন্টু 217 বাই 200, যবার আছে তবার লিখবে, 3 বার থাকলে 3 বার লিখবে, যদি 10 বার থাকে 10 বার লিখে দিবে, তোমার কি। এবারে গোল্লাগুলো কাটো, দুটো গোল্লা আরেকটা গোল্লা, তাহলে পড়ে রইল আমাদের হাতে 5 ইন্টু 217 ইন্টু 217 বাই 2 দুগুণে 4 আর পিঠে গোলা। আচ্ছা 5 4 20 কেটে যেতে, সরি 5 4 20, বয়স হচ্ছে বুঝতেই পারছো। তাহলে এখানে পড়ে রইল 4 দুগুণে ওয়াট, বাস। তাহলে 217 ইন্টু 217 আর 4 দুগুণে 8, বা গুণ করে জলের মতো ভাগ করে দাও, খুব সহজ ব্যাপার। এই চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারে ওই একটা জায়গায় অসুবিধা, যে গুণ ভাগটা কোনো অঙ্কে তোমাকে একটু বেশি করতে হয়, কিন্তু সুবিধা তার থেকে অনেক বেশি, কারণ কোনো প্রেসারাইজডের কোনো ব্যাপার নেই, কোনো বুদ্ধির কোনো খেলা নেই এর মধ্যে, এটা খুব ইজি চ্যাপ্টার, কিন্তু একটু গুণ ভাগটা ধৈর্য ধরে তোমাকে করতে হবে, বাস। তাহলে আমরা গুণ করে আর দ্বারা ভাগ করে দিচ্ছি, দেখতে পাচ্ছ জলের মতো গুণ ভাগ করে দিলাম আমি। 217 কে 217 দ্বারা গুণ করে দিলাম, তাতে পেলাম 47089
বাই, তো 8 ছিল, এবারে ভাগ করে দিলে তুমি পাচ্ছ 5886.125 মিলে গেল। যদি নাও মিলতো তো দশমিকের পর 3টা সংখ্যা পর্যন্ত ভাগ করবে, 3টা, তারপর ছেড়ে দেবে এবং পরে একটা কমাবে। এটা কিন্তু খেয়াল রাখবে, না যদি ভাগ মেলে 3টা করে তারপর ভাগ শেষ করে দেবে, আর ভাগ এগোতে হবে না, কিন্তু 3টা করবে আর একটিকে কমাবে। এবারে আমরা 3টা তো মিলেই গেল, যাই হোক ঠিকই আছে, ডেসিমেলের পর 3টা সংখ্যা পর্যন্ত খাওয়ালাম, 3টায় তোমরাও খাওয়াবে। আর এইবারে একটা কমিয়ে দিবে, এই 5টা আমি কমিয়ে দিব শেষেরটাকে, কারণ টাকা পয়সা যখন হয় তখন ডেসিমেলের পয়েন্ট দুটো সংখ্যা আমরা হিসাবের মধ্যে রাখি। তাহলে মোট হচ্ছে 5886.1, আর এটা এই শেষের সংখ্যাটা উঠছে। নিয়মটা কি, 5 বা 5-এর বেশি যদি হয় তাহলে আগের সঙ্গে 1 যোগ হয়, তাহলে 2 আর 1 হয়ে গেল 3। আর যদি 5-এর কম হতো 0 1 2 3 4 তাহলে কিছুই যোগ হতো না, উড়ে যেত, 2টা 2 থেকে যেত, তাহলে এত টাকা। আর যদি ডেসিমেল পয়েন্ট কমাতে হয় তখন প্রায় কতটা লিখবে, এত টাকা প্রায়, বাস এটা হয়ে গেল। সুদে আসলে কত টাকা হবে, 1 টাকা হবে। তাহলে অঙ্কে ফর্মুলা লিখো, মান বসাও, গুণ ভাগ জলের মতো করে দাও, উত্তর হয়ে যাবে। আসছি 2 নম্বর প্রশ্ন। 50,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? জলের মতো অঙ্ক, বুঝতে পারছো এগুলো? তাহলে যা যা পেয়েছো আগে লিখে নাও। আসল 5,000, আসল 5,000 টাকা। পারলে খাতা বই নিয়ে আমার সঙ্গে করবে। হার 8% হার দিয়েছে, 8% সময় দিয়েছে, সময় 3 বছর, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে সুদাসল, এতএব সুদাসল সমান p × 1 প্লাস r/100 p হলো গিয়ে 5,000, 1 প্লাস r মানে হলো 8, নিচে পার্সেন্ট, আর n মানে হলো 3। লসাগু 800, 800 1 কে 800, সরি 800 কি করে হবে, বোকার মতো বলছো তোমরা, 100, ভুল শুনছিলে, 100, 100 1 কে 100 আর 8, 100 1 কে 100 হলো, আর 8 যোগ করো 108। কাটাকাটি যদি একটু করে দিই আমরা, তাহলে 4 দুগুণে 8, 4 7 28, আর 4 চিসাং 100, এতএব 27/25 3 বার লিখবে, কিউব আছে, 27/25 ইন্টু 27/25 ইন্টু 27/25। এবারে কাটাকাটি করে দাও জলের মতো, দেখো 25 দুগুণে 50, আর দুটো শূন্য পিঠে, আরেকবার 25 দুগুণে, সরি 25 8 200, পড়ে রইল 8 ইন্টু 27 ইন্টু 27 ইন্টু 27/25, 8 27 27 27/25। এরপর জলের মতো 3টাকে গুণ করে দাও, 4টাকে গুণ করে 25 দ্বারা ভাগ করে দাও, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে গুণটা আমি করে, মানে শেষ উত্তরটা লিখে দিলাম, এত গুণ ভাগ করে দেখানোর প্রয়োজন নেই, আমরা উত্তর এটা পাবো গুণ করে ভাগ করলে। ঠিক আছে, আমার পরের প্রশ্ন চলে আসছে। 3 প্রশ্ন। গৌতম বাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা সুদ দেবেন? তাহলে আসল দিয়েছে, হার দিয়েছে, সময় দিয়েছে, সুদ চাইছে।
শুরু করা যাক। তাহলে আসল 2000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 6%, সময় 2 বছর। এবারে বলেছে দেখো কি বার করতে বলেছে, সুদ বার করতে বলেছে। তুমি কিন্তু সুদ আসলেরই ফর্মুলা জানো চ্যাপ্টারে, তো যদি সুদাসল জানো তাহলে সুদাসলেই বার করো আগে, সুদাসল থেকে আসলটা বিয়োগ করে দিলে সুদ পাওয়া যায়, সুদ পেয়ে যাব। তাহলে মনে করো যে 500 টাকা আসল আর সুদ হলো 200 টাকা, তাহলে সুদাসল কত টাকা? 500 200 700 টাকা। এবারে যদি তুমি সুদাসল জেনে যাও কিনা 700 টাকা আর আসল যদি জেনে যাও 500 টাকা, তাহলে সুদ কত হবে? 200 টাকা। কি করতে হচ্ছে? সুদাসল থেকে আসলটাকে বিয়োগ করলে সুদটা পাওয়া যায়। তাহলে আমরা এখানে সুদাসল থেকে আগে সুদাসল বার করে নেব, সুদাসল থেকে আসলটাকে বিয়োগ করে দেব, সুদটা পেয়ে যাব। তাহলে শুরু করছে সুদাসল বার করা। p × 1 + r/100 p হলো 2000 r বাই 100 ঠিক আছে। 100 কে 100 আর 6 106। একটু কাটাকাটি যদি করে দিই তাহলে 2 5 10, 2 3 6, 5 20 100। তাহলে আমাদের হচ্ছে 2000 ইন্টু 53/20 দুবার, 53/20 ইন্টু 53/20 কাটাকাটি করে নিচ্ছি। দুটা গৌলা গেল, 2 10 এ 20, 2 5 এ 10, অতএব 5 ইন্টু 53 ইন্টু 53 আমরা গুণ করে নিচ্ছি 5 53 53। আচ্ছা আমরা এখানে একটু ভুল করে ফেলেছি, এইটা কাটাকাটিটা ভুল হয়েছে। 2 দ্বারা কেটেছি, এটা 5 দ্বারা কেটে ফেলেছি। 2 53 আর 2 50 100 হবে। তাহলে আমাদের রাশিটা হচ্ছে 53/50 ইন্টু 53/50। দুটা শূন্য গেল, 5 4 এ 20, আর কাটাকাটি যাবে না। এত পড়ে রইল 4 ইন্টু 53 ইন্টু 53/5। সঙ্গে সঙ্গে করবে তোমরা। 4 53 53/5। এবারে গুণ করে ভাগ করে দিচ্ছি। তাহলে আমি এদিকে করছি। 53 কে 53, 3 3 9, 3 5 15, 3 5 15 5 তাহলে 26। টাকা আর একবার 4 দ্বারা, 4 9 36 6 আর হলো 3, 4 1 32 2 হলো 3 11। তাহলে এগারো 11,236 হচ্ছে। 11,236 কে 5 দ্বারা ভাগ করে নিচ্ছি। 10 1, 5 2 10, 2, 5 4 20, 5 7 35, দশমিকে 0, 5 2 10, 2247.2। আর দশমিকের পর একটা সংখ্যা রাখানো টাকা পয়সা, ভয় খাবে, দুটো দিয়ে দাও, এত টাকা। দেখে নাও
গুণ করে ভাগ করে আমি 2247 টাকা 20 পয়সা পেলাম। এরপরে কি পেলে তুমি? এটা আমরা সুদাসল পেলাম। এবার প্রশ্নটা কি চেয়েছে? সুদাসল না, এতক্ষণ সুদাসল চাইছিল, এবারে সুদ চেয়েছে। তাহলে সুদ বার করতে গেলে ফর্মুলাটা কি হবে? সুদাসল মাইনাস আসল। তুমি 2000 টাকা ধার নিয়েছিলে, শোধ করার সময় তোমাকে 2247 টাকা 20 পয়সা দিতে হলো। বাড়তি টাকাটা সুদটা কত লাগলো? নিশ্চয়ই 247 টাকা 20 পয়সা। তাহলে সহজ হিসাব, এত সুদ যদি বার করতে হয় তাহলে সুদাসল মাইনাস আসল হবে ফর্মুলা। এটা ফর্মুলাই বটে, সুদাসল মাইনাস আসল, আই সমান। তাহলে 2247.20 মাইনাস 2000 বিয়োগ করলে 247.20 টাকা। এটাই আমাদের সুদ লাগছে। দেখে নাও, সুদাসল থেকে আসল বিয়োগ করলে সুদ পাওয়া যায়। আসছে আমরা 4 প্রশ্ন। 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, এটা আসল দিয়েছে 30,000, রেট অফ ইন্টারেস্ট 9%, 3 বছর, দ্যাট মিনস n ইজ ইকুয়াল টু 3 বছর। চক্রবৃদ্ধি সুদ বলেছে, ভালো করে দেখবে কি সুদাসল না সুদ। তার মানে এটাও তোমাকে আগে সুদাসল বার করো, তারপর আসলের সঙ্গে বিয়োগ করে সুদটা বার করে দাও। তাহলে এতে সুদাসল সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, p 30,000 1 প্লাস টু দি পাওয়ার 3, 30,000, 101 কে লসাগু 100 করলাম, 101 কে 100 আর 9 109 তার কিউব, লসাগু 100 করলাম আর উপরে 101 কে 100 আর যোগ 9 109 ভাই। এবারে কাটাকাটি তুমি যদি পারো কেটে দাও, আমি তো কাটতে পারবো না, রেখে দিচ্ছি। 109 কে 3 বার, 100 কেও 3 বার, কিউব আছে 3 বার লিখলো। এবারে কাটাকাটি করে দাও, 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য, এত আমার হাতে পড়ে রইল 3 ইন্টু 109 109 109 বাই 100। দেখেন আশা করে ভুল করিনি আমি। 3 কে 109 109 109 দ্বারা গুণ করে আর নিচে আছে 100, জলের মতো গুণটা করে নিচ্ছি, তারপর 100 দ্বারা ভাগ করে দিচ্ছি। দেখা যাক কত বেরোচ্ছে। দেখো জলের মতন গুণটা আমি করে দিলাম, 109 কে 109, তাকে আরেকবার 109 দ্বারা এবং তাকে আরেকবার 3 দ্বারা গুণ আমি করে দিয়েছি। গুণফলটা এত হলো, আমি লিখে নিচ্ছি গুণফলটা কত হচ্ছে। এর গুণফল হচ্ছে এটা 3885,087 বাই নিচে আরো একের পেটে দুটো গোল্লা আছে, এত এভাবে দশমিক শূন্য মানে 2 টাকা দশমিক, এত টাকা। একের পেটে যেটা শূন্য তোটার আগে দশমিক বসে, দুটো গোল্লা, 2 টাকা দশমিক বসে গেল। এত 38,850 টাকা 87 পয়সা। এটা কি বলে? সুদাসল। এ বের হলো। এইবারে তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে বার করতে বলেছে সুদ কত। তাহলে সুদের ফর্মুলা a মাইনাস পি। এ 38,850 rupees 87 paisa মাইনাস 30,000, তাহলে গেল 8,850 টাকা 87 পয়সা। এইটা হলো সুদ। সুদ আসল থেকে আসল বিয়োগ করে দিলাম, সুদ হয়ে গেল। ঠিক আছে, যার জন্য গুণভাগ, আমি আবারও বলছি গুণভাগ একটু কষ্ট হতে পারে, কিন্তু অধৈর্য হও না। এত সহজ অঙ্ক পাচ্ছ,
এবং গুণভাগটুকু একটু যদি তোমরা না ক্লিয়ার করতে পারো ধৈর্য নিয়ে, তাহলে তো অঙ্ক ক্লাস 10-এর স্টুডেন্ট হওয়ার কোনো অধিকার নেই। যার জন্য অবশ্যই গুণভাগ সিরিয়াস করো এবং এইটুকু মাথায় রাখো যে একটু বোরিং লাগতে পারে, কিন্তু এটা যদি ভুল করে দাও তো গোটা অঙ্কটাই ভুল হয়ে গেল। আর একটু কষ্ট করে যদি ঠিক করে দাও গোটা অঙ্কটা ঠিক হয়ে যাবে। যার জন্যে বোরিং হয়ে যাওয়া না,